প্রিয় দর্শক, ওয়ালটন ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে আলোচনায়। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, প্রতিদিন আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের আমাদের বিষয় হচ্ছে যে বাংলাদেশে তৈরি সোলার প্যানেল আমেরিকাতে রপ্তানি হচ্ছে, অলরেডি হয়েছে, যেটা একটা আমরা বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতির জন্য, স্পেশালি এক্সপোর্টের জন্য এটা একটা যুগান্তকারী, আমরা বলবো যে যুগান্তকারী পদক্ষেপ এবং ডেভেলপমেন্ট, যেটা বাংলাদেশে আসলে আমরা যে শুধুমাত্র গার্মেন্ট এক্সপোর্টের উপরে নির্ভর, তো এগুলোর মাধ্যমে আসলে আস্তে আস্তে যেটা রপ্তানির বহুমুখীকরণের কথা বলা হয়, তো সেগুলোর কিন্তু আরেকটা এখানে একটা উল্লেখযোগ্য দিক যে বাংলাদেশের মতো দেশ যারা বেসিক্যালি সোলার প্যানেলটা ইম্পোর্ট করে বা বিভিন্ন পার্টস এনে এখানে অ্যাসেম্বল করে বিক্রি করে লোকাল মার্কেটে, তো সেটা কিভাবে বাংলাদেশের একটা কোম্পানি আমেরিকার মতো হাই এন্ড মার্কেট যারা টেকনোলজিতে পৃথিবীতে টপ, সো সেখানে আসলে কিভাবে বাংলাদেশের কোম্পানি রপ্তানি করছে, কোন কোম্পানি করছে আসলে, এবং প্রথম কী ধরনের অর্ডার তারা পেয়েছে, এবং পৃথিবীতে আসলে এই সোলার প্যানেলে কারা মার্কেট লিডার। সো দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সাজ্জাদুর রহমান আজকে আপনাদের সঙ্গে আছি। সো দর্শক, এটা হচ্ছে রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেড, একটি কোম্পানি যেটা হচ্ছে বাংলাদেশে ইস্ট কোস্ট গ্রুপ, আমরা জানি একটা বড় বিজনেস গ্রুপ বাংলাদেশের। তাদের পাওয়ার থেকে শুরু করে শিপিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, লুব্রিক্যান্ট, এলপিজি, অনেক ধরনের বিজনেস আছে। সো তাদের হচ্ছে সোলারেও তারা গত কয়েক বছর ধরে তারা এসেছে, যেটা এতদিন লোকাল মার্কেটে তারা এই চাহিদাটা মিটিয়ে থাকতো, সাপ্লাই দিয়ে থাকতো। তো তারা 19শে জুন আমেরিকাতে তাদের প্রথম কনসাইনমেন্ট তারা রপ্তানি করেছে, যেটা আমেরিকান বায়ার হচ্ছে ক্লিন গ্রিড ইনকর্পোরেশন নামে একটি কোম্পানি। তারা যেটা রেডিয়েন্ট অ্যালায়েন্স থেকে তারা 64.60 মেগাওয়াটের তারা অর্ডার দিয়েছে, এবং প্রথম কনসাইনমেন্টে 19 তারিখে যেটা 12.4 মেগাওয়াটের এই সোলার প্যানেল আমেরিকাতে রপ্তানি হয়েছে, এবং এটা 26, 27, 28 পর্যন্ত এই রপ্তানিগুলো তারা করবে, এবং সেটা টোটাল যেটা বললাম যে 64 মেগাওয়াটের উপরে তারা এই রপ্তানিটা করছে। এবং এটার কিন্তু আমরা যদি এটার ভ্যালু দেখি যে এই রপ্তানির মূল্যটা কত, আসলে এই রপ্তানির মূল্য 215 কোটি টাকার উপরে। সো দর্শক, এটা বাংলাদেশে আসলে এর আগে রহিম আফরোজ, আমরা জানি যে বেশ আগে তারা নেপালে খুব ছোট স্কেলে ছোট প্যানেল তারা রপ্তানি করেছে। আমি এই রিপোর্টে গতকালও কথা বলেছি রহিম আফরোজের সঙ্গে, তারা সেটাই বলেছে। বাট আমেরিকাতে বা ডেভেলপ মার্কেটে বাংলাদেশের রপ্তানি আসলে এটা প্রথমবার, এবং এটা যেটা হচ্ছে যে অন্যান্য যারা প্যানেল ম্যানুফ্যাকচারার্স আছে তাদের জন্য এটা একটা ইন্সপায়ারিং একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য। এবং এটা যে এখানেই থেমে থাকবে তা না, যেহেতু আমেরিকাতে অর্ডার এবং সফলভাবে সেটা সরবরাহ করছে বাংলাদেশি কোম্পানি, তো সেটা কিন্তু আসলে এটা অন্য যারা কোম্পানি আছে তাদের উপরে এটার প্রভাব পড়বে, এবং তারাও এগুলো হয়তো ফিউচারে অর্ডার পাবে। এবং যে কোম্পানিটা রেডিয়েন্ট করছে এটা শুধু আমেরিকা না, হয়তো তারা ইউরোপের বা অন্য দেশের থেকেও তারা কিন্তু এক্সপোর্ট অর্ডার পেতে পারে, যেহেতু তারা সমস্ত কোয়ালিটি মেনটেন করে আমেরিকার বাজারে তারা প্রবেশ করছে। সো এই কারণেই কিন্তু অন্যান্য দেশ থেকেও তাদের যথেষ্ট রপ্তানি আদেশ পাওয়ার একটা সম্ভাবনা আছে। সো দর্শক, এখানে যে ফ্যাক্টরিটা এটা করছে রেডিয়েন্ট, দেখেন রেডিয়েন্ট কিন্তু এদের কিন্তু অ্যানুয়াল ক্যাপাসিটি আছে 600 মেগাওয়াট। 600 মেগাওয়াটের সোলার প্যানেল তৈরি করার মতো কিন্তু তাদের ক্যাপাসিটি আছে। সো তারা এখনও ফুল ক্যাপাসিটি তারা ইউটিলাইজ করতে পারছে না, বিকজ বাংলাদেশের মার্কেটে যথেষ্টভাবে ওই চাহিদা নেই। সো স্বাভাবিকভাবেই তারা এক্সপোর্ট মার্কেট এক্সপ্লোর করছে, এবং যেটা 600 মেগাওয়াট এটা আসলে মাত্র 64 মেগাওয়াট তারা এক্সপোর্ট করছে। তো তাদের কিন্তু যথেষ্টই যে সক্ষমতা আছে আরও বেশি এক্সপোর্ট করার জন্য। এবং আমরা যেটা কোম্পানির ইনসাইডার থেকে জেনেছি, তাদের কিন্তু আরও
300 মেগাওয়াটের সোলার প্যানেল এক্সপোর্ট করার জন্য কিন্তু তাদের কয়েকটা কোম্পানির সঙ্গে তাদের এখন নেগোসিয়েশন চলছে, আলাপ আলোচনা চলছে, হয়তো তাড়াতাড়ি এগুলো আপনার ফাইনাল পর্যায়েও চলে আসতে পারে। সো দর্শক, এই যে বাংলাদেশ যেটা করছে সোলার প্যানেলের এক্সপোর্ট আমেরিকান মার্কেটে, তো সোলার প্যানেল আসলে কারা এক্সপোর্ট করে থাকে পৃথিবীতে, এই যে বাংলাদেশের কাদের সাথে কম্পিট করতে হবে? সো দর্শক, এটা স্বাভাবিকভাবেই এটা কিন্তু আসলে যেটা পৃথিবীর ফ্যাক্টরির ওয়ার্কশপ বলা হয় চায়নাকে, এখানেও কিন্তু চায়না আসলে সোলার প্যানেলে পৃথিবীর আমরা যেটা দেখছি যে 80% অফ গ্লোবাল সোলার মডিউলস কিন্তু চায়নাতেই তৈরি হয়ে থাকে, এবং বাংলাদেশের যারা আমদানি করে তারাও কিন্তু চায়না থেকে করে থাকে, এবং সারা পৃথিবী আসলে চায়না থেকে কিন্তু এই সোলার প্যানেল, পিভি প্যানেল, মডিউল সেগুলো কিন্তু তারা আসলে কিনে থাকে। এবং চায়নার যেটা আমরা দেখেছি যে চায়নার এক্সপোর্ট কিন্তু তারা 2022 সালেই কিন্তু এই সোলার প্যানেল মডিউল এক্সপোর্ট করেছে $50 বিলিয়ন মতো। সো দর্শক, এখান থেকে আসলে যদি বাংলাদেশ 5% 10% ধরতে পারলে সেটা কিন্তু $5 বিলিয়ন মতো হতে পারে। সো চায়নার পরে দর্শক এখানে কিন্তু আরও যারা প্লেয়ার আছে আমরা দেখি ভিয়েতনাম, চায়নার প্রতিবেশী ভিয়েতনামও কিন্তু এই সোলার প্যানেল মডিউলের ক্ষেত্রে তারাও কিন্তু অন্যতম কম্পিটিটর হবে বাংলাদেশের জন্য। তারাও আসলে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তারা এক্সপোর্ট করছে, এবং এখানেও ভিয়েতনামেরও ফ্যাক্টরিগুলো আসলে বেসিক্যালি এগুলো চাইনিজ বিনিয়োগ, চাইনিজদেরই ফ্যাক্টরি, এবং সেখান থেকে আসলে তারা বিশ্বের বিভিন্ন দেশে তারা রপ্তানি করছে। আরেকটি দেশ আছে আমাদের, সেটাও এশিয়ার একটি দেশ, মালয়েশিয়া। মালয়েশিয়া এখানে তৃতীয় বৃহত্তম যারা হচ্ছে সোলার প্যানেল বা মডিউল ম্যানুফ্যাকচারার বলা যেতে পারে, যে আফটার চায়না এবং ভিয়েতনামের পরে তারা করছে। তারাও কিন্তু আসলে 2022 সালে প্রায় $10 বিলিয়ন কিন্তু তারা রপ্তানি করেছে, প্রধানত আমেরিকাতে, সিঙ্গাপুরে, হংকং, চায়না, জার্মানি এবং ভিয়েতনামেও তারা এক্সপোর্ট করেছে। এবং আমাদের প্রতিবেশী ইন্ডিয়া কিন্তু এই ক্ষেত্রে অনেক তারা এগিয়েছে, এবং তারাও আসলে ডে বাই ডে একটা বড় প্রতিদ্বন্দ্বী দেশ হিসাবে তারা কিন্তু হাজির হচ্ছে। যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ওরা 2022 থেকে 24 পর্যন্ত প্রায় $2 বিলিয়ন কিন্তু সোলার পিভি মডিউলস তারা এক্সপোর্ট করেছে, প্রধানত আমেরিকার বাজারে করেছে। সো দর্শক, আরও ইউরোপের কিছু দেশ তারা তৈরি করে, বাট তাদের যেখানে কিন্তু প্রোডাকশন কস্ট অনেক বেশি, যে কারণে আসলে এগুলো আস্তে আস্তে চায়না, ইন্ডিয়া বা ভিয়েতনাম এই সমস্ত দেশের হাতে চলে আসতেছে। এবং সেখানে বাংলাদেশের যে সম্ভাবনাটা, বাংলাদেশেও এখানে এক শ্রেণীর উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের অনেক অভিজ্ঞতা আছে, এবং তারা আসলে গ্লোবাল যে বিভিন্ন বাজার মার্কেটের সঙ্গে কিন্তু তারা কাজ করে অভ্যস্ত। তো বাংলাদেশেও এখানে আসলে অনেকটা তারা সক্ষমতা তারা বৃদ্ধি করেছে, এবং যেটা হচ্ছে যে যেহেতু নতুন ইন্ডাস্ট্রি, তাদের আসলে এখানে সরকারের বিভিন্ন পলিসি সাপোর্ট এবং আসলে যে সহায়তাটা সবসময়, যেটা আসলে ক্যাশ ইনসেন্টিভ দিতে হবে, নট দ্যাট বিভিন্ন ধরনের, যেহেতু নতুন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ট্যাক্স মেজার্স দিয়ে, কিছুটা রিবেট দিয়ে, কিছুটা ওয়েব দিয়ে এই ইন্ডাস্ট্রিকে যদি আসলে গ্রো করা যায়, তো সেটা কিন্তু আসলে শুধু রপ্তানির বাজারে না, আমরা জানি যে সারা পৃথিবীতে কিন্তু এখন যেটা ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট চলছে, এবং সেটা কিন্তু অন্যতম একটা সোর্স কিন্তু আসলে ফসিল ফুয়েলের ব্যবহার, এবং আমাদের যে ইলেকট্রিসিটি তৈরি হয়, তো সেগুলোও কিন্তু আসলে অনেকটা ফসিল ফুয়েল দিয়ে তৈরি হয়। তো সারা পৃথিবী কিন্তু আসলে রিনিউয়েবল এনার্জির দিকে তারা ফোকাস করছে, এবং অলরেডি ইউরোপ, আমেরিকাতে কিন্তু তারা আসলে টার্গেট সেট করে কিন্তু তারা এই রিনিউয়েবল এনার্জিগুলো তারা ব্যবহার করছে। এবং এটা আসলে আমাদের পৃথিবীতে বাঁচাতে গেলে কিন্তু আসলে এটা করতে হবে। রিনিউয়েবল এনার্জি বাংলাদেশেরও কিছু টার্গেট আছে, যে 2030 সালের মধ্যে আমাদের 10% অফ টোটাল সেটা রিনিউয়েবল এনার্জি হবে। বাট যদিও সেটা এখন আসলে সেটা থেকে আমরা পিছিয়ে আছি, আমাদের 4 to 5% মাত্র রিনিউয়েবল এনার্জিতে কিন্তু আছে, শুধুমাত্র সোলার না, সোলার, উইন্ড বা হাইড্রো পাওয়ার এই সব মিলিয়ে কিন্তু আসলে এখন অ্যারাউন্ড 5% আছে। তো সেটা আসলে 2040তেও যেটা 30% সেট করা হয়েছে। তো এগুলো কিন্তু আসলে ডিপেন্ড করছে যে এই আমাদের আসলে সোলার মেইন, কিন্তু আসলে আমাদের যে অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জি যেটা বোঝানো হয়, যে হাইড্রো পাওয়ার বা উইন্ড বা সোলার, তো সোলারটাই কিন্তু আমাদের আসলে এখানে মেইন। তো এটা
রপ্তানির যেমন সম্ভাবনা আছে, এটা কিন্তু লোকাল মার্কেটেও একটা সম্ভাবনা আছে। সরকার যদি তার নিজের পলিসি অনুযায়ী তারা এগোতে থাকে, তো বাংলাদেশেও কিন্তু আসলে এই সোলার পাওয়ারে কিন্তু বাংলাদেশেরও যেতে হবে। এবং বাংলাদেশের যেটা অনেকে বলে থাকে যে বাংলাদেশে আসলে সানলাইটটা কম বা এখানে আমাদের জমির অভাব আছে, সোলার প্যানেল বসানোর জন্য যথেষ্ট জায়গা নেই, তো সেগুলো আসলে সমস্যা। কিন্তু তারপরও এটা কিন্তু আবার অনেক বিশেষজ্ঞ বলে থাকেন যে বাংলাদেশে আসলে যদি সরকার তার যত এস্টাবলিশমেন্ট আছে, অফিস আদালত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাদের যে হসপিটালসগুলো সারা বাংলাদেশে উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু সরকারের একটি বড় করে হসপিটাল আছে। সো এই ধরনের এস্টাবলিশমেন্টের উপরেও কিন্তু সোলার প্যানেল বসিয়ে একটা যেটা কিন্তু কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে কিন্তু এগুলো আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন। বাট এখানে যেটা দরকার আসলে একটা সদিচ্ছা দরকার, একটা উদ্যোগ নিতে হবে। এবং এখানে কিন্তু প্রাইভেট সেক্টর, সরকার উদ্যোগ নিলে আমাদের যে প্রাইভেট সেক্টর তারা বলছে যে তারা ক্যাপাবল, তারা কিন্তু এগুলো করে দিতে পারবে। তো এগুলো কিন্তু নিজের উদ্যোগে, নিজস্ব উদ্যোগে অনেকেই করেছে, বুয়েট করেছে, আমরা জানি যে আরও কিছু প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব উদ্যোগে তারা এগুলো করছে। অনেক ফ্যাক্টরি কিন্তু যেহেতু বিদ্যুতের একটা নিরবচ্ছিন্ন বিদ্যুতের একটা অভাব আছে, অনেক ফ্যাক্টরি কিন্তু আসলে সোলার প্যানেলে তারা নিজের উদ্যোগে তারা করছে। তো এটা দেশের মধ্যে যেমন এই সম্ভাবনাটা আছে, এবং বিদেশে এই যে আমেরিকান মার্কেটে আসলে রপ্তানির যে সুযোগ, যে দ্বারটা উন্মোচন হলো, তো সেটা কিন্তু আসলে আমাদের বিলিয়নস অফ ডলার আমাদের কিন্তু রপ্তানি আয় হতে পারে ফিউচারে। তো এটা আসলে সরকার, বেসরকারি উদ্যোক্তা, এটা সবাই মিলে একসঙ্গে আসলে কাজ করতে হবে যে কিভাবে আমরা এই যে চায়না যেটা একচেটিয়া করে থাকে, সেখানে আমরা যেহেতু চায়নার সাথে আমেরিকা এবং ইউরোপের এক ধরনের কিন্তু ট্রেড ওয়ার, বিভিন্ন ধরনের শুল্ক আছে, চাইনিজ সোলারের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি, একটা বড় সুযোগ। তো এটা বাংলাদেশের উদ্যোক্তারা, বাংলাদেশি ব্যবসায়ীরা সেটা ব্যবহার করতে চায়। এখানে তারা আসলে সরকারের সমর্থনটা এখানে চায়। সো দর্শক, আমরা আলোচনা করলাম যে সোলার প্যানেল এক্সপোর্ট নিয়ে বাংলাদেশের একটা নিউ এক্সপোর্ট উইন্ডো হতে পারে বাংলাদেশের জন্য, অনেক সম্ভাবনা আছে। তো এখানে আমরা আলোচনা করলাম যে কারা করছে, কিভাবে করছে, এবং আসলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার সরকারের। সো দর্শক, আজকেই আমাদের আলোচনা এ পর্যন্ত। তো আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।